হ্যাঁ ছাত্ররা, আমি আবার আজকে হাজির তোমাদের অনলাইন ক্লাস নেওয়ার জন্য। আমি প্রথমেই বলে রাখি, আমি বরানগর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে ক্লাস 5-এর ইংলিশ পেপার 1 পড়াচ্ছি। আমাদের রামকৃষ্ণ মিশনে ইংলিশ পেপার 1 মানে তোমাদের ইংলিশ বই বাটারফ্লাই বইটি, ঠিক আছে? বাটারফ্লাই বইয়ের আমরা সেকেন্ড টার্মিনালের সিলেবাস কমপ্লিট করে দিয়েছি আমি অনলাইন ক্লাসে। এখন আমরা রামকৃষ্ণ মিশনের ব্লগে যে কোশ্চেন সেটগুলো আছে সেই কোশ্চেন সেটের অ্যান্সারগুলো আমি করাচ্ছি। অলরেডি আমরা গতকালকে সেট নাম্বার 5-এর যে কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সার করানো হয়ে গেছে। গতকালকে আমরা একটা পার্সোনাল লেটার করিয়েছি, ওই লেটারটা করানোর সঙ্গে সঙ্গে সেট নাম্বার 5টা শেষ হয়ে গেছে। এখন আমরা করাবো সেট নাম্বার 4, ঠিক আছে? ব্লগের যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে সেট নাম্বার 4-এর যে কোশ্চেন আছে তার উত্তরগুলো আজকে আমরা শুরু করব। হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের একটু ঈশ্বর স্মরণের পালা। তোমরাও আমার সঙ্গে সঙ্গে ঈশ্বরকে স্মরণ করবে। হ্যাঁ, আমি তাহলে ঈশ্বর স্মরণ শুরু করছি। জয় মা ভবতারিণী মা, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব, জয় শ্রী শ্রী মা সারদা মা, জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, আমাদের ঈশ্বর স্মরণ তো হলো। এবার আমি বলে দিই, একটা ছেলে আমাকে কমেন্টে করেছিল যে স্যার প্রশ্নটা পাঠাবেন। আমি বলেছিলাম যে কোশ্চেন ব্লগে আছে। অ্যাকচুয়ালি আমি এই দেখো, আমি ব্লগ থেকে নিয়েই কিন্তু কোশ্চেনটা আমি দেখে বলছি, ঠিক আছে? আমি নিজে মার্ক করে নিয়েছি, সেট নাম্বার 4 মার্ক করে নিয়েছি। হ্যাঁ, আমার কাছে কিন্তু কোনো কোশ্চেন নেই, আমি ব্লগ থেকে ডাউনলোড করে নিজে আমি মার্ক করে নিয়েছি। সেট নাম্বার 4, সেট নাম্বার 5 এরকম মার্ক করে নিয়েছি, ঠিক আছে? তোমরা ব্লগ থেকেই নেবে, মোবাইলে না পারলে কম্পিউটার থেকে তোমরা ডাউনলোড করে নেবে বা বন্ধুদের কাছ থেকে চেয়ে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ঠিক আছে? এবার আমরা একটুখানি ডিসকাস করে নিই। আমরা আছি সেট নাম্বার 4-এ আজকে, ঠিক আছে? সেট নাম্বার 4-এর আমরা আজকে রিডিং কম্প্রিহেনশন সিনটা করাবো। সিন মানে হচ্ছে তোমাদের বইয়েতে যেটা পড়েছো সেই থেকে। আর তোমাদের তো প্যাসেজ তুলে দেয় না, টেক্সট তুলে দেয় না কোশ্চেনে, অতএব তোমাদের মুখস্থ রাখতে হবে সব কিছু। বইয়ের যা কিছু আছে, যত সাবজেক্ট আছে সব মুখস্থ রাখতে হবে। এখানে সেট নাম্বার 4-এ তোমার রিডিং সিনে 5টা কোশ্চেন আছে 2 নম্বরের, 5টা কোশ্চেন আছে 2 নম্বরের, 10 নম্বর, 5 দুগুণে 10। এই 5টা কোশ্চেন আজকে আমি করাবো। দেখে নাও, রিডিং সিন 5টা কোশ্চেন আছে 2 নম্বরের, 5 দুগুণে 10। আর কিছু নেই কিন্তু, ঠিক আছে? এই রিডিং সিনের এই 10 নম্বর আজকে আমি করাবো, ঠিক আছে? দেখো, রিডিং সিনটা আমি খুলেছি। রিডিং সিন দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার এতে বলেছে, দেখো, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ। 2 নম্বর করে আছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সংক্ষেপে বলেছে কিন্তু 2 নম্বর করে আছে, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন একটু লিখতে হবে বেশি। এবার দেখা গেল তুমি পয়েন্ট 2টো দিলে, তাহলে সেক্ষেত্রে বেশি লিখতে হবে না, কিন্তু পয়েন্ট ধরো 2টোর বদলে একটাই পয়েন্ট আছে, তখন একটু বেশি লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। অতএব আমি যেভাবে লিখেছি সেইগুলো ভালো করে ফলো করো, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন A1, নেম দি 2 ফরেন অ্যাক্টরস মেনশনড বাই দি অথর অফ মাই স্কুল ডেজের লেখক তিনি উল্লেখ করেছেন 2জন বিদেশি অভিনেতার নাম, তার নামগুলো বলো, ঠিক আছে? তাহলে কি হবে অ্যান্সারটা? এখানে আরেকবার আমি প্রশ্নটা বুঝিয়ে দিই। নেম দি 2 ফরেন অ্যাক্টরস, 2জন বিদেশি অভিনেতার নাম উল্লেখ করো। মেনশন বাই দি অথর অফ মাই স্কুল ডেজের অথরের দ্বারা, লেখকের দ্বারা উল্লেখিত হয়েছে, ঠিক আছে? এবার অ্যান্সারটা কী হবে দেখো,
the two foreign actors mentioned by the author of My School Days were Greenberg and Selim. তাহলে কি হলো? দ্য টু ফরেন অ্যাক্টরস, দুজন বিদেশি অভিনেতাগুলি, মেনশন বাই দি অথর অফ মাই স্কুল ডেজ, মাই স্কুল ডেজের লেখকের দ্বারা উল্লেখিত, তারা হলেন ওয়ার, তারা ছিলেন গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, গ্রিনবার্গ এবং সেলিম। আবার বলছি প্রশ্নের উত্তরটা, দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশন বাই দ্য অথর অফ মাই স্কুল ডেজ, দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশন বাই দ্য অথর অফ মাই স্কুল ডেজ ওয়ার গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। মাই স্কুল ডেজের লেখকের দ্বারা উল্লিখিত দুজন বিদেশি অভিনেতার নাম ছিল গ্রিনবার্গ এবং সেলিম। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার A2, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। রিভার, নদীর যে দ্বীপটা ছিল, সেই দ্বীপের ওপরে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না, কেন? হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার, কেন সেখানে কোনো বিপদ ছিল না, ফর দ্য মাঙ্কি, মাঙ্কির জন্য, বাঁদরের কাছে বা বাঁদরের জন্য, অন দি রিভার আইল্যান্ড, নদীর বদ্বীপের ওপর। তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছ? এবার চলো আমরা উত্তরটা করি। রিডিং সিন এ, কোশ্চেন নাম্বার 2, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দি রিভার আইল্যান্ড। ওই নদীর দ্বীপের ওপরে কেন বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না? হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার, কেন সেখানে কোনো বিপদ ছিল না, ফর দ্য মাঙ্কি, বাঁদরের জন্য, অন দি রিভার আইল্যান্ড, ওই নদীর দ্বীপের ওপর। তাহলে অ্যান্সারটা চলো করি। দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। নদীর দ্বীপের ওপরে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না। দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। নদীর দ্বীপের ওপরে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না, বিকজ, কারণ, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার। বিকজ, কারণ, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, কারণ সেখানে অন্য জন্তু প্রায় ছিল না বললেই চলে। হার্ডলি মানে কমই বটে, হার্ডলি মানে কমই বটে। ইংলিশে হার্ডলির মিনিংটা হলো অলমোস্ট নট, অলমোস্ট নট। ইংলিশে হার্ডলির মিনিংটা হলো অলমোস্ট নট। এখানে ধরে নেওয়া যেতে পারে ছিলই না, অন্য কোনো জন্তু ছিলই না, হার্ডলি মানে নেই। তাহলে আবার উত্তরটা বলি, দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড। নদীর দ্বীপের ওপরে বাঁদরের জন্য কোনো বিপদ ছিল না, বিকজ, কারণ, দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার, কারণ সেখানে অন্য কোনো প্রাণী ছিল না বললেই চলে, বা অন্য কোনো প্রাণী ছিল না। হার্ডলি এখানে না হিসেবে ব্যবহার করা হয়েছে। হার্ডলিটা অ্যাডভার্ব, হ্যাঁ। হার্ডলির মিনিং হচ্ছে, ইংলিশ মিনিং হচ্ছে অলমোস্ট নট, মানে প্রায় না, মানে এখানে ছিলই না ধরে নিতে পারো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 হয়ে গেল। রিডিং সিন, কোশ্চেন নাম্বার A3, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি?
why did নজরুল have to leave the army? তাহলে প্রশ্নটা হচ্ছে হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুলকে সৈন্যবাহিনীকে ত্যাগ করতে হয়েছিল, সৈন্যবাহিনীকে ছেড়ে যেতে হয়েছিল, কেন নজরুলকে সৈন্যবাহিনীকে ছেড়ে যেতে হয়েছিল, বা তিনি কেন নজরুল সৈন্যবাহিনী ছেড়ে গিয়েছিলেন। হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা একটুখানি বললাম না, একটা পয়েন্ট থাকলে একটু বেশি করে লিখতে হবে, 2 নম্বরের প্রশ্ন আছে, একটু সামান্য বেশি লিখতে হবে। তাহলে অ্যান্সারটা হবে নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দি ব্রিটিশ। নজরুল আর্মিতে যোগদান করেছিলেন, আর্মি মানে সৈন্যবাহিনী, নজরুল সৈন্যবাহিনীতে যোগদান করেছিলেন ব্রিটিশদের অধীনে। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, বাংলার যে সেনাদল ছিল সেই 49তম বাংলার সেনাদলে তিনি ছিলেন। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি ছিলেন বাংলার 49তম সেনাদলে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, ডিসব্যান্ড মানে ভেঙে দেওয়া, এখানে প্যাসিভ ভয়েসে করা হয়েছে। দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, প্রথম বিশ্বযুদ্ধের পর ওই সেনাদলটাকে ভেঙে দেওয়া হয়েছিল 1920 সালে, 1920 খ্রিস্টাব্দে। সো নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি, সেই জন্য নজরুলকে আর্মি সেনাবাহিনীকে ত্যাগ করতে হয়েছিল বা সেনাবাহিনীকে ছেড়ে যেতে হয়েছিল। এখানে হ্যাড টু হলো, প্রশ্নে ছিল হ্যাভ টু, কারণ প্রশ্নের আগে দেখো হোয়াই ডিড কথাটা আছে, ডিড বসেছে বলে নজরুলের পরে হ্যাভ বসেছে, হ্যাজ বসবে না কখনোই, ডিড বসলেই হ্যাভ হবে। আর যদি ডিড না বসতো, যদি প্রশ্ন না হতো, তাহলে কী হতো সেন্টেন্সটা? নজরুল হ্যাজ টু লিভ দ্য আর্মি, হ্যাঁ সেটা প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট হতো তাহলে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি, নজরুলকে সেনাবাহিনীকে ছেড়ে যেতে হয়েছিল। তাহলে ডিড আছে, সেই জন্য হ্যাড বসলো না হ্যাভ বসলো। আমরা যখন অ্যান্সার দেবো তখন সেই নজরুলের পরে ডিড হ্যাভটা হ্যাড হয়ে যাবে। সো নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি, সেই জন্য নজরুলকে ত্যাগ করতে হয়েছিল সেনাবাহিনীকে। তাহলে আবার উত্তরটা একবার পড়ে দিই, প্রশ্ন উত্তর, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি, কেন নজরুলকে সেনাবাহিনীকে ছেড়ে যেতে হয়েছিল। অ্যান্সারটা হবে নজরুল জয়েন্ট দ্য আর্মি আন্ডার দি ব্রিটিশ, ব্রিটিশদের অধীনে নজরুল সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি ছিলেন বাংলার সেনাদলের 49তম সেনাদলে। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, রেজিমেন্টটিকে ভেঙে দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েস করা হয়েছে। ইন 1920, 1920 সালে। সো নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি, সেই জন্য নজরুলকে সেনাবাহিনীকে ত্যাগ করতে হয়েছিল। তাহলে কোশ্চেন নাম্বার 3 হলো এখানে। রিডিং সিন, কোশ্চেন নাম্বার A 4, হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ দ্য ফাদার জন দ্য ক্রুজ, ফাদার জন দ্য ক্রুজের সঙ্গে হাতিটি কি করেছিল। হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু, হাতিটা কি করেছিল উইথ দ্য ফাদার জন দ্য ক্রুজ, ফাদার জন দ্য ক্রুজের সঙ্গে, মানে ফাদার জন দ্য ক্রুজের সঙ্গে হাতিটি কি আচরণ করেছিল। অ্যান্সারটা দেখো, এটাও 2 নম্বরের কোশ্চেন, একটু বেশি দিতে হবে, একটাই পয়েন্ট, কিন্তু একটু বেশি না লিখলে নম্বরটা পাওয়া যাবে না, আর একটু বেশি না লিখলেও অ্যান্সারটাও কমপ্লিট হবে না। অ্যান্সারটা দেখো, বলছি নোট ডাউন করে নাও, আশা করি সব প্রশ্নগুলোই নোট ডাউন করছো। তাহলে কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার,
when the priest Father John the Cruz along with a few thousand Christians, যখন ধর্মযাজক, প্রিস্ট মানে হচ্ছে ধর্মযাজক, চার্চে প্রিস্ট থাকে, আমাদের যেমন পুরোহিত চার্চের তেমনি প্রিস্ট থাকে, ইংল্যান্ডের বা ইংরেজদের মধ্যে প্রিস্ট থাকে। যখন ধর্মযাজক ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ান, তার সঙ্গে ছিল কিছু সংখ্যক কিছু সহস্র খ্রিস্টানস, তাহলে ফাদার জন দ্য ক্রুজ, ধর্মযাজক ফাদার জন দ্য ক্রুজের সঙ্গে কিছু সংখ্যক কয়েক হাজার খ্রিস্টানদেরকে ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, যখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রা কেল্লাতে, ঠিক আছে, আগ্রা দুর্গতে বা আগ্রা কেল্লাতে। আবার বলছি, হোয়েন, যখন দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ, ধর্মযাজক জন দ্য ক্রুজকে কয়েক হাজার খ্রিস্টানদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রার দুর্গতে বা আগ্রার কেল্লাতে। কেন ওয়াজ হলো? অ্যালং উইথ থাকলেই ফাদার জন দ্য ক্রুজ একজন পার্সন, সিঙ্গেল পার্সন, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখানে কিন্তু অ্যান্ড বলেনি, অ্যান্ড দিলে অ্যান্ড এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস তখন ওয়্যার হতো, কিন্তু অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস, কয়েক হাজার খ্রিস্টান সমেত। সাবজেক্টটাকে অ্যান্ড থাকলে দুটোই সাবজেক্ট হয়ে যেত, এ ফিউ অ্যান্ড দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যান্ড এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস, তখন এই পুরোটা সাবজেক্ট হয়ে যেত। কিন্তু অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস, এটা ফাদার জন দ্য ক্রুজের সঙ্গে বসেছে, তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে ফাদার জন দ্য ক্রুজ, থার্ড পার্সন সিঙ্গুলার, সেই জন্য ওয়াজ হয়ে গেল, ইজের পাস ফর্ম ওয়াজ। মানে কয়েক হাজার খ্রিস্টান সহ ধর্মযাজক ফাদার জন দ্য ক্রুজকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রার কেল্লাতে। অ্যান্ড অল অফ দেম, এইবার আমরা প্লুরাল করছি, অল অফ দেম মানে দে, অল অফ দেম মানে তাদের সবাইকে। এখানে 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 দে বসবে না, অবশ্যই এখানে অল অফ দেমই বসবে। অ্যান্ড অল অফ দেম অ্যাজ প্রিজনার্স ওয়ার মেড টু স্ট্যান্ড, তাদের সবাইকে বন্দী হিসেবে বাধ্য করানো হয়েছিল। ওয়ার মেড মানে বাধ্য করানো হয়েছিল, প্যাসিভ ভয়েস আছে, টু স্ট্যান্ড দাঁড়াতে, টু স্ট্যান্ড মানে দাঁড়াতে, টু রিড মানে পড়তে, ঠিক আছে। ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, হিংস্র ভয়ঙ্কর হাতিদের সামনে। এনিহাউ, যাই হোক না কেন, আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে, ওয়ান এলিফ্যান্ট, একটা হাতি, ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ, ফাদার জন দ্য ক্রুজকে বয়ে নিয়ে গেল স্ট্রেট নিয়ার দ্য এম্পেরর শাহজাহান, সোজাসুজি সম্রাট শাহজাহানের কাছে। অ্যান্ড নেল্ড বিফোর হিম অ্যাজ দাও আস্কিং ফর মার্সি, এবং তার সামনে হাঁটুর ওপর ভর দিয়ে বসলো, যেন তার কাছে কৃপা ভিক্ষা করছে। ঠিক আছে, আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি প্রথম থেকে। When the priest Father John the Cruz along with a few thousand Christians was taken to Agra Fort, যখন ধর্মযাজক ফাদার জন দ্য ক্রুজকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রার কেল্লাতে কয়েক হাজার খ্রিস্টান সহ, এবং অল অফ দেম অ্যাজ প্রিজনার্স, এবং তাদের সবাইকে বন্দী হিসেবে বাধ্য করানো হয়েছিল। ওয়ার মেড টু স্ট্যান্ড দাঁড়াতে, বিফোর ফেরোসাস এলিফ্যান্টস হিংস্র হাতিদের সামনে। এনিহাউ
যাই হোক না কেন, আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে, ওয়ান এলিফ্যান্ট, একটা হাতি, ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ, বয়ে নিয়ে গেল ফাদার জন দ্য ক্রুজকে স্ট্রেট, সোজাসুজি, নিয়ার দ্য এম্পেরর শাহজাহান, সম্রাট শাহজাহানের কাছে, অ্যান্ড নেল্ড বিফোর হিম, এবং হাঁটু গেড়ে বসলো তার তার সামনে, অ্যাজ দাও, যেন আস্কিং ফর মার্সি, কৃপা ভিক্ষা করছে। আবার বলে দিচ্ছি আমি প্রশ্নের উত্তরটা। হোয়েন দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, যখন ধর্মযাজক ফাদার জন দ্য ক্রুজকে কয়েক হাজার খ্রিস্টান সহ নিয়ে যাওয়া হয়েছিল আগ্রা ফোর্টে, আগ্রা দুর্গতে, অ্যান্ড অল অফ দেম অ্যাজ প্রিজনার্স ওয়ার মেড টু স্ট্যান্ড, এবং তাদের সবাইকে বন্দী হিসেবে বাধ্য করা হয়েছিল দাঁড়াতে বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, ভয়ঙ্কর হিংস্র হাতিদের সামনে। এনি হাউ, আনএক্সপেক্টেডলি, যেমন করেই হোক না কেন, যে কোনো উপায় হোক না কেন, অপ্রত্যাশিতভাবে, ওয়ান এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ, একটা হাতি ফাদার জন দ্য ক্রুজকে বয়ে নিয়ে গেল স্ট্রেট নিয়ার দি এম্পেরর শাহজাহান, সোজাসুজি সম্রাট শাহজাহানের নিকটে, অ্যান্ড নেল্ড বিফোর হিম, এবং হাঁটু মুড়ে বসলো তার সামনে, অ্যাজ দাও, যেন আস্কিং ফর মার্সি, কৃপা ভিক্ষা করছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 হয়ে গেল। রিডিং সিন, কোশ্চেন নাম্বার A5, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দ্য মোস্ট, কেন দ্রোণাচার্য অর্জুনকে সবথেকে বেশি পছন্দ করতেন? অ্যান্সারটা হবে দ্রোণাচার্য লাইকড অর্জুনা দি মোস্ট, দ্রোণাচার্য পছন্দ করতেন অর্জুনকে সবথেকে বেশি, বিকজ, কারণ অর্জুনা প্র্যাকটিসড আর্চারি, অর্জুন অনুশীলন করতেন ধনুর্বিদ্যা উইথ গ্রেট কনসেন্ট্রেশন, বিশাল একাগ্রতার সঙ্গে। তাহলে কোশ্চেনটা আবার বলি, হোয়াই ডিড দ্রোণাচার্য লাইক অর্জুনা দি মোস্ট, কেন দ্রোণাচার্য অর্জুনকে সবথেকে বেশি পছন্দ করতেন? অ্যান্সার হবে দ্রোণাচার্য লাইকড অর্জুনা দি মোস্ট, দ্রোণাচার্য অর্জুনকে সবথেকে বেশি পছন্দ করতেন, বিকজ, কারণ অর্জুনা প্র্যাকটিস আর্চারি উইথ গ্রেট কনসেন্ট্রেশন, অর্জুন ধনুর্বিদ্যা অনুশীলন করতেন বিশাল একাগ্রতার সঙ্গে। তাহলে কোশ্চেন নাম্বার 5-এর সঙ্গে সঙ্গে আমাদের ব্লগের সেট নাম্বার 4-এর যে কোশ্চেন, সেই কোশ্চেনের রিডিং সিনের সবকটা অ্যান্সার, রিডিং সিনের যত কোশ্চেন ছিল 5টা কোশ্চেন ছিল 2 নম্বরের, এই 5টা কোশ্চেন্সের অ্যান্সার আজকে আমি তোমাদের দিয়ে দিলাম। আবার কালকে দেখা হচ্ছে, কালকে সম্ভবত আমি রিডিং আনসিন ধরবো, সম্ভবত না, আমি রিডিং আনসিন ধরবো কালকে। ঠিক আছে, হ্যাঁ আমি কালকে বললাম, ওটা ভুল করে, মানে কালকে তো রবিবার, কালকে কোনো ক্লাস নেব না আমি সোমবারে আবার আসবো তোমাদের ক্লাস নিতে। তোমরা অবশ্যই সারা সপ্তাহের যত ক্লাস করিয়েছি সেইগুলো মন দিয়ে পড়বে, প্র্যাকটিস করবে, আর আজকে যেগুলো লেখালাম সেগুলো টুকে নোট ডাউন করে নেবে এবং সেটা মুখস্থ করে লেখা প্র্যাকটিস করবে। আর সোমবারে আমি যেটা বললাম, আমি রিডিং আনসিন ধরবো, রিডিং কম্প্রিহেনশন আনসিন ধরবো। আনসিনে একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজটার আগে পড়বো, পড়ে বুঝিয়ে দেবো, তারপর তার কোশ্চেন্সগুলো করব। তাহলে সুস্থ থেকো, সচেতন থেকো, সোমবার আবার দেখা হচ্ছে। এখন টাটা, গুড বাই।